আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি ব্যষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ সমূহ আলোচনা করো। চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ সমূহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ, তো আমরা লিখে নিব চাহিদার দাম স্থিতিস্থাপকতা মূলত 5 প্রকার। চাহিদার দাম স্থিতিস্থাপকতা মূলত পাঁচ প্রকার। যথা, আবার আমরা বলতে পারি মুড ব্যয়ের ভিত্তিতেও চাহিদা স্থিতিস্থাপকতা 5 প্রকার। এই 5 প্রকারই মুড ব্যয়ের ভিত্তিতেও আমরা বলতে পারি। তো আমরা আজকে বলবো চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ, যেহেতু চাহিদার দাম স্থিতিস্থাপকতা মূলত 5 প্রকার। যদি বলা হয় মুড ব্যয়ের ভিত্তিতে চাহিদা স্থিতিস্থাপকতার প্রকারভেদ কত, ঠিক এই 5 প্রকারই হবে। ওকে, এক, চাহিদার একক স্থিতিস্থাপকতা। আমরা শুধু লিখতে পারি যে একক স্থিতিস্থাপকতা। একক স্থিতিস্থাপকতা অর্থাৎ এই ক্ষেত্রে ইপি হচ্ছে 1 সমান 2, একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি, একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা if p greater than 1, যেটা একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, এটাকে আমরা আবার স্থিতিস্থাপক চাহিদা বলতে পারি। আমি একটু লিখে দিচ্ছি, স্থিতিস্থাপক চাহিদা। তাহলে একই সাথে দুইটা ব্যাখ্যা হয়ে যাবে, স্থিতিস্থাপক চাহিদা। 3 নম্বর, একের চেয়ে কম স্থিতিস্থাপকতা। ইপি লেস দেন 1, এটাকে আমরা আবার অস্থিতিস্থাপক চাহিদা বলে থাকি। অস্থিতিস্থাপক চাহিদা। 4 নম্বর, শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতা ইপি সমান 0। 5 নম্বর, অসীম স্থিতিস্থাপকতা। ইপি ইনফিনিটি। এই হচ্ছে 5 প্রকার। আমরা এই 5 প্রকারের ব্যাখ্যা খুব সুন্দর করে আমরা দেব। এখন একটু লিখে নিব, নিম্নের ব্যাখ্যা দেওয়া হলো। যেমন 1 নম্বরের ব্যাখ্যা যদি দিই আমরা, চাহিদার একক স্থিতিস্থাপকতা, আমরা লিখতে পারি যে একক স্থিতিস্থাপকতা। আমরা একক স্থিতিস্থাপকতা ব্যাখ্যাটা দিব। হ্যাঁ, একক স্থিতিস্থাপকতা ব্যাখ্যাটা কি হয় দেখো। অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি সেই হারে পরিবর্তন হয়, অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি সেই হারে পরিবর্তন হয়, তাকে চাহিদার একক স্থিতিস্থাপকতা বলে। কি বলছি? অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি
সেই হারে পরিবর্তন হয় তাকে চাহিদার একক স্থিতিস্থাপকতা বলে। আমরা সারণীর সাহায্যে একক স্থিতিস্থাপকতা ব্যাখ্যা দিতে পারি। যেমন একটা সারণী যদি আমরা তৈরি করি, এই এখানে আমরা একটু লিখে নেব দাম পি, চাহিদা কিউ, দাম ধরো 10 টাকা, আর চাহিদা ধরো এখানে 40 একক, দাম কমে 5 টাকা। খেয়াল করতে হবে চাহিদার একক স্থিতিস্থাপকতা। আমি এই সংখ্যাগুলো দিই, সবগুলো যেহেতু ব্যাখ্যা দিব আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো সবাই। 10-এর অর্ধেক হচ্ছে 5, তাহলে অর্ধেক কমছে। 10 ছিল কমে 5 হয়েছে, তার মানে কমছে কত? অর্ধেক কমছে, যা ছিল তার অর্ধেক কমছে। আমরা জানি দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। দাম যদি কমে চাহিদা বাড়ে, আর দাম যদি বাড়ে চাহিদা কমে। দাম যদি এখানে কমছে চাহিদা বাড়বে। কেমন বাড়বে? এখানে যে হারে কমছে ঠিক সেই হারে বাড়বে। কি হারে কমছে? যা ছিল তার অর্ধেক কমে গেছে, তাহলে যা ছিল তার অর্ধেক বাড়বে। এখানে আছে কত? 40, তার অর্ধেক কত? 20। যদি অর্ধেক বেড়ে যায় তাহলে এখানে হবে 60। আমি আবার বলি, একক স্থিতিস্থাপকতা যখন পড়বো হারটা সমান রাখতে হবে। এখন দামটা দেখবো কি হারে কমছে। ছিল কত? 10, কমে কত হয়েছে? 5, মানে অর্ধেক কমে গেছে। অর্ধেক কমে গেছে, যা ছিল তার অর্ধেক কমে গেছে। তাহলে চাহিদা যা আছে তার অর্ধেক বেড়ে যাবে। তো আছে কত? 40, তার অর্ধেক কত? 20। তাহলে বেড়ে যেহেতু যাবে, এই 40-এর সাথে 20 যোগ হবে, তাহলে কত হবে? 60। ব্যাস, এটা হচ্ছে সারণীর সাহায্যে। এখানে একটা একটু লিখে নিতে পারো যে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রাথমিক দাম পি সমান কত? 10 টাকা। দামের পরিবর্তন ডেল্টা পি, দামের পরিবর্তন ডেল্টা পি। ছিল 10, হয়েছে 5। যে কোনো কিছু পরিবর্তন বের করতে গেলে পরিবর্তিত মানটা আগে দিতে হয়, মূল মানটা পরে। যে কোনো কিছু পরিবর্তন বের করতে গেলে পরিবর্তিত মানটা আগে, মূল মানটা পরে। পরিবর্তিত মান কত? 5 থেকে বাদ দিব প্রাথমিক মানটা 10, তাহলে কত আসতেছে? -5। ওকে, এরপর লিখবো প্রাথমিক চাহিদা। প্রাথমিক চাহিদা হচ্ছে কিউ। তো প্রাথমিক চাহিদা আছে কত? 40। আর এরপরে হবে চাহিদা পরিবর্তন। ডেল্টা কিউ। আর চাহিদা পরিবর্তন বের করতে গেলে আমরা যে কাজটা করবো, এখানে প্রাথমিক ছিল 40, পরে হচ্ছে 60, তাহলে পরিবর্তিত চাহিদা কত? 60। এই 60 থেকে 40 বাদ যাবে, কত আসলো? 20। ব্যাস, এবার আমরা সূত্রে মান বসিয়ে দিতে পারি যে অতএব ইপি অথবা ইডি, ইলাস্টিসিটি অফ প্রাইস অথবা ইলাস্টিসিটি অফ ডিমান্ড একই। আর সূত্র যেটা আমরা জানি, একদম মূল সূত্র হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি, আর পি বাই কিউ। আমরা এখানে মান বসাই দিব, চাহিদা স্থিতিস্থাপকতার সূত্রে মানটা বসাই দিব। ডেল্টা কিউ হচ্ছে 20, আর ডেল্টা পি হচ্ছে -5 ইন্টু পি কত? 10, কিউ হচ্ছে 40। এখন যদি হিসেব করো, 10 40 কাটলে হয় 4, 20 কাটলে হয় 5, 5 কাটলে হয় 1 হয়, তাহলে একদম -1। আমরা মাইনাসটা অবজ্ঞা করে দিব, তাহলে 1 পাইছি, লিখে দিব মাইনাস চিহ্ন অবজ্ঞা করে। ইপি, এই হচ্ছে ইপি। তাহলে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা, যেটা চাহিদার একক স্থিতিস্থাপকতা, আমরা ইপির মান 1 পাইলাম। তো ঠিক এইভাবে সারণীটা দিয়ে
আমরা সারণীভিত্তিক পি ডেল্টা পি কিউ ডেল্টা কিউ বের করে স্থিতিস্থাপকতার মান বসিয়ে দিব, আমরা 1 পেয়ে গেছি। এটা হচ্ছে সারণীর সাহায্যে ব্যাখ্যা। এরপরে আমরা একটু যাব চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিব। চিত্রের সাহায্যে ব্যাখ্যাটা দিয়ে দিব। কিভাবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা লিখে নেব। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো x0 y, খেয়াল করবো ভালো করে, আমি এটা মান ছাড়িয়ে রাখতেছি p1 এমন, p1 এমন। আমরা জানি দাম কমলে চাহিদা বাড়ে, এখন দাম কমছে p2, p1 থেকে p2, অঞ্চলটা দেখবো ভালো করে কতটুকু কমছে p1 থেকে p2। চাহিদা যদি ঠিক ততটুকু বাড়ে, যতটুকু দাম কমছে চাহিদা যদি ঠিক ততটুকু বাড়ে, দাম যতটুকু কমছে চাহিদা যদি ততটুকু বাড়ে। দেখো p1 থেকে p2 যে দূরত্ব, এমন থেকে m2 একই দূরত্ব, দাম যতটুকু কমছে চাহিদা যদি ততটুকু বাড়ে, এটাকে বলা হবে একক। তাহলে আমি একদম হিসাব করে দাম যতটুকু বাড়ছে চাহিদা আমি ততটুকু বাড়াইলাম, ঠিক আছে। এরপরে এই হচ্ছে চাহিদা রেখা, একদম সুন্দর করে দিয়ে দিবা ডিডি, একদম সোজা হবে এটা, হ্যাঁ একদম সরল রেখা হবে ডিডি, ধরো এ বি, এখন হচ্ছে দাম আর এই হচ্ছে চাহিদা, চাহিদা কিউ, কিউ ধর পরশুতে চাহিদা পরিমাণ লিখলে, চাহিদা পরিমাণ লিখলে এখানে কিউ ডি দিতে পারি, কোয়ান্টিটি অফ ডিমান্ড। তো এইভাবে চিত্র রাখবো। এখন দামের যে পরিবর্তনটা, দামটা যে হারে কমছে চাহিদা ঠিক সে হারে বাড়াবে, দূরত্বটা যেন সমান থাকে অঞ্চল। আমি এবার ব্যাখ্যা দিতে পারি চিত্রে, ভূমিকে চাহিদা লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন p1 চাহিদা তখন OM1, দাম যখন OP1 চাহিদা তখন OM1। দাম কমে OP2 হলে চাহিদা পরিমাণ বেড়ে OM2 হয়। দাম কমে OP2 হলে, দেখো OP1 থেকে OP2 হয়েছে, দাম কমে OP2 হলে চাহিদা বেড়ে OM2 হয়। এখানে চাই দাম কমছে কতটুকু, P1 P2, চাহিদা বাড়ছে কতটুকু, এমন M2। তো এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা সেই হারে পরিবর্তন হয়, যা চাহিদার একক স্থিতিস্থাপকতাকে নির্দেশ করে। আমি ব্যাখ্যাটা আবার বলতেছি। চিত্রে দেখা যাচ্ছে, চিত্রে ভূমিকে চাহিদা লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন OP1 চাহিদা পরিমাণ OM1, দাম কমে OP2 হলে চাহিদা পরিমাণ বেড়ে OM2 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা সেই হারে পরিবর্তন হয়, যা চাহিদার একক স্থিতিস্থাপকতাকে নির্দেশ করে। সাধারণত স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদার একক স্থিতিস্থাপকতা পরিলক্ষিত হয়ে থাকে। সাধারণত যে সকল দ্রব্য স্বাভাবিক, ওই স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদার একক স্থিতিস্থাপকতা পরিলক্ষিত হয়ে থাকে। ওকে, এইগুলো চাহিদার একক স্থিতিস্থাপকতা। এরপরে আমরা 2 নম্বরে যাব, একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। 2 এর ব্যাখ্যা দেব আমরা। একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। খুব সহজে সংজ্ঞা দিয়ে দিব। অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়। প্রথমবার ছিল দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যদি সেই হারে পরিবর্তন হয়, আর এখন হচ্ছে অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়। অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয় তাকে বলা হয় একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। ওকে, আমরা সারণীর সাহায্যে ব্যাখ্যা দিয়ে দিব। লিখব নিম্ন সারণীর সাহায্যে ব্যাখ্যা দেওয়া হলো বা গাণিতিক ব্যাখ্যা দেওয়া হলো। তো দাম 10-5 দিলাম, এই চাহিদা দেখো এখন একের চেয়ে বেশি, দাম যে হারে পরিবর্তন হবে চাহিদা তার চেয়ে কিন্তু বেশি হারে পরিবর্তন হবে। তাহলে দাম 10 ছিল 5 হয়েছে, দাম যা ছিল তার অর্ধেক কমে গেছে। 10 ছিল 5 হয়েছে, মানে যা ছিল তার অর্ধেক কমে গেছে, অর্ধেক কমছে। তাহলে চাহিদা যা আছে তার অর্ধেকের চেয়ে বেশি বাড়াতে হবে, কারণ দামের যে পরিবর্তন হবে চাহিদার পরিবর্তন তার চেয়ে বেশি হবে। দাম কমলে চাহিদা বাড়ে, তবে দাম যে হারে কমছে চাহিদা তার চেয়ে বেশি হারে বাড়বে। দাম কমে গেছে অর্ধেক, তার মানে চাহিদা বাড়বে কি অর্ধেকের চেয়ে বেশি। তো অর্ধেকের চেয়ে বেশি যদি হয়, 20-এর অর্ধেক কত, 40-এর অর্ধেক কত, 20। তো 20 বাড়লে হবে না, 20-এর চেয়ে বেশি বাড়াতে হবে। তাহলে আমি যদি এখানে কি বলে 20-এর চেয়ে অর্ধেক 30 যদি বাড়াই, তো 30 বাড়লে কত হয়, এখানে 40 আছে, হবে কত 70, হবে কত 70। ঠিক আছে, দেখো দাম অর্ধেক কমছে, চাহিদা আমি কিন্তু অর্ধেকের চেয়ে বেশি বাড়াইছি,
যদি অর্ধেক বাড়তো তাহলে 60 হইতো। আমি কিন্তু অর্ধেকের চেয়ে বেশি বাড়াইছি, 40 তার অর্ধেক হচ্ছে 20। তো 20 যদি বাড়তো তাহলে 60 হইতো, 60 হলে একক হয়ে যেত, তো 60-এর চেয়ে আরো বেশি বাড়ছে। ওকে, এইবার আমরা লিখে নিতে পারি যে ক্ষেত্রে প্রাথমিক দাম, এক্ষেত্রে প্রাথমিক দাম P10। এরপর হচ্ছে দামের পরিবর্তন ডেল্টা পি, দামের পরিবর্তন ডেল্টা পি। তো কোনো কিছু পরিবর্তন বের করতে গেলে পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বাদ দেওয়া লাগে, তাহলে 5 থেকে বাদ দিব আমি 10, তাহলে -5। এখানে দামের পরিবর্তন, পরিবর্তিত মান কত 5, তা থেকে বাদ দেব প্রাথমিক 10, 5 থেকে 10 বাদ দিলে -5। তারপর প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা কিউ, প্রাথমিক চাহিদা কত আছে 40। এরপর হচ্ছে চাহিদার পরিবর্তন, চাহিদা পরিবর্তন ডেল্টা কিউ, চাহিদা পরিবর্তন ডেল্টা কিউ। তো 40 ছিল 70 হয়েছে, তো 70 থেকে পরিবর্তন মান থেকে প্রাথমিক মানটা বাদ দিয়ে দিব, তাহলে এখানে থাকতেছে 30। ঠিক আছে, এখন আমরা সূত্রে মান বসাই দিতে পারি যে অতএব ইপি ডেল্টা কিউ, ডেল্টা পি কিউ, ডেল্টা কিউ হচ্ছে 30 আর ডেল্টা পি হচ্ছে -5 ইন্টু পি হচ্ছে 10, কি হচ্ছে 40। তো আমি যদি এখন ভাগ করি, যেমন ধরো যদি একবারে হিসাব করে দেই, শূন্য শূন্য কাটা, এখানে 5 30-এ কাটলে 6 হয়, উপরে 5 30, তাহলে মাইনাস এর উপরে থাকতেছে 6, নিচে থাকতেছে 4। তো যদি ভাগ করি আমরা 1.5, মাইনাসে 1.5 হয়, -1.5 হয়। ঠিক আছে, শূন্য শূন্য কাটা, 5 দিয়ে 30, 5 6 30, উপরে 6, নিচে 4, 1.4, 1.5। ওকে, আমরা এই মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দিব, মাইনাস চিহ্ন অবজ্ঞা করে দিব। এখানে লিখে নিব মাইনাস চিহ্ন অবজ্ঞা করে, মাইনাস চিহ্ন অবজ্ঞা করে। এই হচ্ছে ইপি। তো তুমি দেখো এখানে চাহিদা স্থিতিস্থাপকতা কি একের চেয়ে বেশি হয়েছে, একের চেয়ে বেশি। অর্থাৎ দাম যে পরিবর্তন হয়, চাহিদা যদি তার চেয়ে বেশি পরিবর্তন হয়, তখন একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা পরিলক্ষিত হয়। আর একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যেটা হয়, মূলত বিলাস জাতীয় যে দ্রব্যগুলো আছে, বিলাস জাতীয় দ্রব্যগুলো যেগুলো আছে, সেগুলো হয় একের চেয়ে বেশি। কি কি আছে বিলাস জাতীয়? যেমন ধরো এসি, রঙিন এলইডি টিভি, ফ্রিজ, এগুলো, স্বর্ণালঙ্কার ইত্যাদি। এরপর আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যায় যাব। এইভাবে আমরা একটা চিত্র এঁকে নিব, আঁকতেছি, খেয়াল করো সবাই। চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেওয়া হলো, লিখবো চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেওয়া হলো। মনোযোগ, এখানে দেখো P1 এমন দিলাম আমরা, এখন দাম কমে P2 হয়েছে, ছিল P1, এখন দাম কমে কি P2 হয়েছে। তো দাম যে হারে কমছে, দাম যতটুকু কমছে, চাহিদা যদি আমি ততটুকু বাড়াই একক হয়ে যাবে, আর চাহিদা যদি তার চেয়ে বেশি বাড়ায় তাহলে একের চেয়ে বেশি, চাহিদা যদি তার চেয়ে বেশি বাড়ায় তাহলে কি একের চেয়ে বেশি। ডিডি এবি, এখানে আমরা লিখে নিতে পারি দাম, এখানে লিখে নিতে পারি চাহিদা। আমরা ব্যাখ্যা দিতে পারি যে কিউ, চাহিদা পরিমাণ লিখতে পারো কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, বা চাহিদা কিউ দিলে হবে। এখানে চিত্রে ভূমিকে চাহিদা, লম্বকে দাম নির্দেশ করা হলো, ভূমিকে চাহিদা, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন OP1, চাহিদা পরিমাণ OM1। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন OP1, চাহিদা পরিমাণ OM1। দাম কমে OP2 হলে চাহিদা পরিমাণ বেড়ে OM2 হয়, দাম কমে OP2 হলে চাহিদা পরিমাণ বেড়ে OM2 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দাম যে হারে পরিবর্তন হয়, যেমন দেখো P1 থেকে P2 হয়েছে,
এক্ষেত্রে দেখা যাচ্ছে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা তার চেয়ে কি বেশি হারে পরিবর্তন হয়, যা চাহিদার একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতাকে নির্দেশ করে। পরীক্ষায় যদি কখনো আসে স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, সেম ব্যাখ্যা আমরা সংজ্ঞা দিব। অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয় তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা তার চেয়ে যদি বেশি হয় তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি হয়, একের চেয়ে বেশি হয়। সারণীর সাহায্যে ব্যাখ্যা দেওয়া হলো, এই সারণীর ব্যাখ্যা দিব অঙ্ক সেম। এরপরে আমি চিত্রে চলে যাব, চিত্রে ব্যাখ্যা দিব। চিত্রে দেখাচ্ছে দাম যখন OP1 চাহিদা প্রথম তো ভূমি অক্ষ লম্ব বলেই নিবা, ভূমিকে চাহিদা লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন OP1 চাহিদা OM1, দাম কমে OP2 হলে এটা বেড়ে OM2 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, যা স্থিতিস্থাপক চাহিদাকে নির্দেশ করে। সাধারণত বিনিয়োজিত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হয়ে থাকে, যেমন এসি, ফ্রিজ, গাড়ি, স্বর্ণালঙ্কার ইত্যাদি দ্রব্য। ওকে, এরপরে আমরা পড়বো একের চেয়ে কম স্থিতিস্থাপকতা, একের চেয়ে কম স্থিতিস্থাপকতা। একের চেয়ে কম, 3 নম্বর, একের চেয়ে কম স্থিতিস্থাপকতা। আমরা সংজ্ঞায় লিখবো অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয়, এবার হচ্ছে কম। অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয় তাকে একের চেয়ে কম স্থিতিস্থাপক চাহিদা বলে, তাকে একের চেয়ে কম স্থিতিস্থাপকতা বলে। ওকে, আমরা সারণীর সাহায্যে ব্যাখ্যা দিব। সারণীর সাহায্যে ব্যাখ্যা দেওয়া হলো দাম 10-5 চাহিদা কিউ, অথবা চাহিদা পরিমাণ কিউডি লিখতে পারো। তো দাম দেখো কমছে 10 থেকে 5 হয়েছে, অর্ধেক কমছে। এখন দাম যে পরিবর্তন হয় চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হবে। যদি কম হারে পরিবর্তন হয় তাহলে খেয়াল করো, যদি কম হারে পরিবর্তন হয় এখানে দাম অর্ধেক কমে গেছে, চাহিদা অর্ধেক বাড়বে না, তার চেয়ে কম বাড়বে। যেমন 40 অর্ধেক হচ্ছে 20, তো 40 তে 20 যোগ করে 60 হবে। যদি 60 বাড়ে তার অর্ধেক বাড়ছে, কিন্তু আমরা যেহেতু একের চেয়ে কম পড়তেছি অর্ধেকের চেয়ে কম বাড়বে, তাহলে আমি এখানে 10 বাড়াই দিতে পারি। যদি 20 বাড়ে তাহলে কিন্তু অর্ধেক বেড়ে যাবে, কারণ দাম কমছে অর্ধেক, 10-এর অর্ধেক কত 5, 10 থেকে কমে 5 হয়েছে, অর্ধেক কমে গেছে। চাহিদা তুমি যদি অর্ধেক বাড়াও, অর্থাৎ 40 হচ্ছে তার অর্ধেক হচ্ছে 20, 20 যদি যোগ করে বাড়াও 60 হয়, তাহলে একক হয়ে যাবে। 60-এর চেয়ে বেশি হলে একের চেয়ে বেশি হবে, আর 20-এর চেয়ে যদি কম বাড়ে তাহলে সেটা একের চেয়ে কম হবে। আমি 50 বাড়াইছি অথবা 10 বাড়াইছি। এখানে আমরা একটু লিখে নিতে পারি যে এক্ষেত্রে প্রাথমিক দাম, এক্ষেত্রে প্রাথমিক দাম P সমান 10। দামের পরিবর্তন মান কত 5, এই 5 থেকে বাদ যাবে 10, -5। প্রাথমিক চাহিদা কিউ, প্রাথমিক চাহিদা কিউ কত 40, তারপর হচ্ছে চাহিদার পরিবর্তন ডেল্টা কিউ। যখন হচ্ছে পরিবর্তন বের করতে গেলে পরিবর্তন মানটা আগে চাপতে হয়, তাহলে 50 আগে দিয়ে পরে 40 দিব, উত্তর আসছে 10। এবার আমরা মান বসাই দিব। অতএব ইপি সূত্র হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি, পি বাই কিউ। ডেল্টা কিউ হচ্ছে কত 10, আর ডেল্টা পি হচ্ছে -5 ইন্টু পি এর মান হচ্ছে 10, কিউ হচ্ছে 40। তো আমরা যদি একটু কাটাকাটি করি, 0 0 কাটা, আর 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে এখানে হচ্ছে 2 মাইনাস উপরে 2, নিচে হচ্ছে 4, নিচে -4, তাহলে অ্যান্সার হচ্ছে -5.5। আমরা অবজ্ঞা করে দিব মাইনাসটা, তাহলে 0.5 হবে, শুধু লিখে নিতে পারি মাইনাস চিহ্ন অবজ্ঞা করে।
আর যদি চাও মূল সূত্র এখানে মাইনাস দিয়ে কিন্তু গণনা করতে পারে, এখানে মাইনাস দিয়ে আর অবজ্ঞা করতে হয় না, যেন অ্যান্সারটা চলে আসে। তাহলে তুমি দেখো এখানে দাম যে পরিবর্তন হচ্ছে, চাহিদা তার যে কম হারে পরিবর্তন হচ্ছে, তারপরে একের যে কম আসছে 0.5 কিন্তু একের চেয়ে কম। আমরা এবার চিত্রে ব্যাখ্যা দিয়ে দিব, চিত্রের সাথে ব্যাখ্যা করা হবে। চিত্র ব্যাখ্যা দিব 0 P1 এমন y। দেখো দাম যতটুকু কমছে, দাম কমছে ধরো P1 থেকে P2, চাহিদা যদি ততটুকু বাড়ে একক হবে, এটা বেশি হলে একের চেয়ে বেশি পারবে, বেশি হবে, আর কম যদি বাড়ে তাহলে একের চেয়ে কম। দাম এখানে লিখতে পারি চাহিদা পরিমাণ। ঠিক আছে, আমরা এই ব্যাখ্যা দিতে পারি। চিত্রের বিভাগে চাহিদা পরিমাণ, লম্বকে দাম নির্দেশ করা হলো। কিউডি দিতে পারো কোয়ান্টিটি অফ ডিমান্ড। চিত্রের বিভাগে চাহিদা পরিমাণ, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন P1, চাহিদা OM1, দাম কমে P2 হলে, দেখো কমছে কতটুকু P1 থেকে P2, দাম কমে P2 হলে চাহিদা পরিমাণ বেড়ে OM2 হয়। আগে ছিল OM, এখন হচ্ছে OM2। দেখো দাম যতটুকু কমছে চাহিদা কিন্তু তার চেয়ে কম বাড়ছে, দাম কমছে এটুকু, চাহিদা বাড়ছে এটুকু। তাহলে দাম যতটুকু কমছে চাহিদা তার চেয়ে কম বাড়ছে, অর্থাৎ দামের যে পরিবর্তন হয়েছে চাহিদা পরিবর্তন তার চেয়ে কম হয়েছে। আর দামের পরিবর্তন হয়েছে চাহিদা পরিবর্তন কম হলে তাকে আমরা একটা চেয়ে কম স্থিতিস্থাপকতা বলতে পারি। আবার বলি, চিত্রের বিমুখে চাহিদা পরিমাণ, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন P1, চাহিদা পরিমাণ OM1, দাম কমে P2 হলে চাহিদা পরিমাণ বেড়ে OM2 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দাম যে পরিবর্তন হয় চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, যা একের চেয়ে কম স্থিতিস্থাপকতাকে নির্দেশ করে। ব্যাস, যদি আসে অস্থিতিস্থাপক চাহিদা, আমরা এইভাবে সংজ্ঞা দিব। অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয়, তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতা একের চেয়ে কম হয়ে থাকে। নিম্নে সারণীর সাহায্যে ব্যাখ্যা দেওয়া হলো। ঠিক সেম এইভাবে সারণী ব্যাখ্যা দিয়ে দিব, অথবা গাণিতিক ব্যাখ্যা দেওয়া হলো। এরপর চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেওয়া হলো। চিত্রে ভূমিকা চাহিদা, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন P1, চাহিদা OM1, দাম কমে P2 হলে চাহিদা বেড়ে OM2 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হয়, যা অস্থিতিস্থাপক চাহিদাকে নির্দেশ করে। সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে, সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতা একের চেয়ে কম হয়ে থাকে। যেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন চাল, ডাল, হ্যাঁ, লবণ, তেল ইত্যাদি দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা একের চেয়ে কম। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে যাবো আমরা শূন্য স্থিতিস্থাপকতায়। শূন্য, হ্যাঁ 4 নম্বর খেয়াল করবো আমরা, শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতা, ব্যাস। শূন্য আমরা অলরেডি বুঝে ফেলছি যে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা সে হারে হলে তাকে বলা হয় একক। দামের পরিবর্তন সে চাহিদা পরিবর্তন কম হলে নাম হয় তার একের চেয়ে কম। দামের পরিবর্তন সে চাহিদা পরিবর্তন বেশি হলে নাম হয় তার কি একের চেয়ে বেশি। এখন দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদা কোনো পরিবর্তন না হয়, তাকেই তো বলা হবে শূন্য স্থিতিস্থাপকতা। তো দেখো ছিল 40, এখন আমি 40ই রাখলাম। তো দেখো আমি যখন সংজ্ঞা কি দিতে পারি, যে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, তাকে চাহিদা শূন্য স্থিতিস্থাপকতা বলতে পারে। দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, তাকে শূন্য স্থিতিস্থাপকতা বলা হয়। সারণীর সাহায্যে ব্যাখ্যা দেওয়া হলো বা গাণিতিক ব্যাখ্যা দেওয়া হলো। আমরা লিখে নিতে পারি যে এক্ষেত্রে প্রাথমিক দাম P সমান N, দামের পরিবর্তন ডেল্টা P, এর থেকে বাদ দিব -5, প্রাথমিক চাহিদা Q40।
চাহিদা পরিবর্তন ডেল্টা কিউ, 40 থেকে বাদ দিব 40, তাহলে হলো 0। 40 থেকে বাদ দিলাম 40, তাহলে হলো 0। এবার তুমি সূত্রে মান বসাতে পারো। অতএব ইপি সমান, আমরা জানি সূত্র হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি, আর হচ্ছে পি বাই কিউ। ডেল্টা কিউ চাহিদা পরিবর্তন 0, ডেল্টা পি -5, পি এর মান হচ্ছে 10, কিউ এর মান হচ্ছে 40। 0কে ভাগ করলে সেটা 0ই হয়। তাহলে আমরা সিরিজটা বর্তমান কি পেলাম? 0 পেলাম। আর এরপরে চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিব। যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেওয়া হলো P1 এমন, দাম কমে P2 হলো, তারপরে চাহিদা এমনই থেকে গেল। এরকমটা যদি হয় তাহলে এটাকে বলা হবে, আর ব্যতিক্রম দ্রব্য চাহিদা রেখা, তো চাহিদা রেখা আমরা রেখে নিতে পারি। এখানে হচ্ছে দাম, এখানে হচ্ছে চাহিদা পরিমাণ, বা চাহিদাও লিখতে পারি শুধু। হ্যাঁ, চাহিদা পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড। ব্যাখ্যা কি লিখবো? চিত্রভূমিকে চাহিদা পরিমাণ, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রভূমিকে চাহিদা পরিমাণ, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন P1, চাহিদা পরিমাণ OM1, দাম কমে OP2 হলেও চাহিদা পরিমাণ OM1ই থাকে। চিত্রভূমিকে চাহিদা, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন P1, চাহিদা OM1, দাম কমে OP2 হলেও চাহিদা পরিমাণ OM1ই থাকে। এক্ষেত্রে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার কোনো পরিবর্তন হয়নি, যা শূন্য স্থিতিস্থাপকতাকে নির্দেশ করে। আর যেহেতু ব্যতিক্রম ধর্মের চাহিদা রেখা, তাই এই বাম থেকে এখানে হচ্ছে M1D, এইটা চাহিদা রেখা। ঠিক আছে, এই কারণে নামটা লিখে নিলাম আমরা। ব্যাস। আর আমরা জানি শূন্য স্থিতিস্থাপকতা পরিবর্তিত হয় কোন সকল দ্রব্যের ক্ষেত্রে? যেগুলো অতি নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ দামের পরিবর্তন যাই হোক না কেন চাহিদার তেমন পরিবর্তন হয় না। যেমন জীবন রক্ষাকারী ওষুধ, দাম অনেক বেড়ে গেলেও আমরা ওষুধ কিনতে হয়, ওইটা যেটা জীবন রক্ষাকারী ওষুধ। অর্থাৎ না কিনলে ওষুধ যদি মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই ওই ধরনের ওষুধ আমরা কিনবো, দামের পরিবর্তন যাই হোক। ওকে, এই হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। বাস, আমরা একেবারে শেষ পর্যন্ত চলে আসছি। অসীম স্থিতিস্থাপকতা, শূন্য পরে অসীম। ওকে, 5 নাম্বার হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা আমরা কি পড়ে নেব? যে দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি চাহিদা পরিবর্তন ঘটে, কি বলছি? দামের কোনো পরিবর্তন হবে না, দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি চাহিদা পরিবর্তন ঘটে, তাকে চাহিদার অসীম স্থিতিস্থাপকতা বলে। দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি চাহিদা পরিবর্তন ঘটে, তাকে চাহিদার অসীম স্থিতিস্থাপকতা বলে। ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয় অসীম স্থিতিস্থাপকতাকে। আমরা গাণিতিক ব্যাখ্যা দেওয়া হলো বা সারণী সাথে ব্যাখ্যা দেওয়া হলো। দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি চাহিদা পরিবর্তন ঘটে, দেখো দামের কোনো পরিবর্তন হবে না, দাম যা আছে তাই থাকবে, বাট চাহিদা ধরো এখানে 60 হয়ে গেল। এখানে দামের কোনো পরিবর্তন হয় নাই, বাট চাহিদা পরিবর্তন হয়েছে। দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি চাহিদা পরিবর্তন ঘটে, তাকে চাহিদার অসীম স্থিতিস্থাপকতা বলে। গাণিতিক ব্যাখ্যা দেওয়া হলো, আমরা একটু লিখে নেব। যে এক্ষেত্রে এই সারণীটা দিয়ে, এক্ষেত্রে প্রাথমিক দাম P সমান 10, এরপরে একটু দামের পরিবর্তন, দামের পরিবর্তন ডেল্টা পি। আমরা দামের কোনো পরিবর্তন হয় না, তাহলে 0। চলো 10, এখন 10ই আছে। প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা হচ্ছে কিউ 40, চাহিদা পরিবর্তন ডেল্টা কিউ। 40 থেকে 60 হয়েছে, 60 থেকে বাদ দিব 40 সমান 20। ব্যাস, অতএব ইপি সমান, আমি সূত্র লিখবো ডেল্টা কিউ বাই ডেল্টা পি, পি বাই কিউ। ডেল্টা কিউ 20, ডেল্টা পি 0,
আর পি হচ্ছে 10, কিউ হচ্ছে 40। শূন্য নিচে আছে, শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে সেটা অসীম হয়ে যায়, ঠিক আছে, ইনফিনিটি হয়। শূন্য আমরা জানি, শূন্য নিচে, শূন্য দ্বারা ভাগ করলে হয় অসীম, আর শূন্যকে ভাগ করলে হয় শূন্য। তাহলে যেহেতু শূন্য হর হিসেবে আছে, উত্তরটা ইনফিনিটি চলে আসবে, অসীম চলে আসবে। ওকে, তো আমরা সারণীর সাহায্যে এইভাবে অসীমটা দেখাবো। এরপর আমরা চিত্রে চলে যাব, চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিব। লিখবো যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেওয়া হলো এক্স ওয়াই। দেখো দাম P1, চাহিদা এমন। দাম P1 থেকে যদি চাহিদা পরিমাণ বেড়ে যায়, চাহিদা তো M2 হয়ে গেল, এ বি। এখানে একটা বিষয় খেয়াল করো যে চাহিদা রেখা হচ্ছে দাম পি আর হচ্ছে চাহিদা পরিমাণ। চিত্রের ভূমিকা চাহিদা পরিমাণ, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন OP1, চাহিদা পরিমাণ OM1। দাম OP1 থেকে চাহিদা পরিমাণ বেড়ে OM2 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদা পরিবর্তন ঘটেছে, যা চাহিদার অসীম স্থিতিস্থাপকতাকে নির্দেশ করে। চিত্রের ভূমিকা চাহিদা, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম যখন OP1, চাহিদা OM1। দাম OP1 থেকে চাহিদা পরিমাণ বেড়ে OM2 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদা পরিবর্তন ঘটেছে, যা চাহিদার অসীম স্থিতিস্থাপকতাকে নির্দেশ করে। ব্যাস, এইভাবে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদগুলো পড়ে নেব। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছে। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।